কিংবদন্তি বলে পরশুরামের ভয়ে আতঙ্কিত ক্ষত্রিয়রা নাকি আজকের কোচবিহার অঞ্চলে এসে লুকিয়েছিলেন, কিন্তু আজকের রাজনীতির মহাক্ষত্রিয়রা অবশ্য কেউ কারুর ভয় ভীত নন। কোচবিহারে দাঁড়িয়ে আজ একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। আবার কোচবিহারের মাটিতে দাঁড়িয়েই সকালে বিজেপিকে বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। আগামী 5 বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। আগে দুর্নীতি প্রমাণ করুন, কোচবিহারে দাঁড়িয়েই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। ট্রেলারেই যদি 10 বছর চলে, সিনেমা কত বছরে শেষ হবে? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয়, সন্দেশখালীর অপরাধীদের বাঁচাতে মরিয়া তৃণমূল, সাজা পাবেই, সারা জীবন জেলেই কাটাতে হবে। কোচবিহারে হুঙ্কার প্রধানমন্ত্রী। আমি না থাকলে বন্ধ হবে কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার, বললেন মুখ্যমন্ত্রী। ভোট বৈতরণী পেরোতে দু দলেরই পাখির চোখ, সেই মহিলা ভোট ব্যাংক। তৃতীয় প্রশ্ন, তৃণমূলের গুন্ডারা ভোট দিতে আটকালে সাহস নিয়ে থাকবেন, নির্বাচন কমিশন এবার খুবই সজাগ, মন্তব্য নরেন্দ্র মোদী। যে বিয়ে করবে সেই পুরোহিত, নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট হিংসার চেনা ছবিটা এবার সত্যি বদলাতে পারবে কমিশন? চতুর্থ প্রশ্ন, সিএ এর ফর্ম ফিল আপ করতে গেলে উদ্বাস্তু হয়ে যাবেন। উত্তরবঙ্গে গিয়ে সিএ নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। কোনো তৃণমূলীকে নাগরিকত্ব দেব না, হুমকি শান্তনু ঠাকুরে। দুই দলের হুমকি হুঁশিয়ারির মাঝে পড়ে কি করবেন সাধারণ মানুষ? পঞ্চম প্রশ্ন, তৃণমূলকে সাহায্য করছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি বিস্ফোরক কুণাল ঘোষ। কারও সাহায্যের দরকার নেই, কাউন্সিলররাই যথেষ্ট, পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আত্মতুষ্টি ভালো নয়, সুদীপকে দলের নীতির পাঠ কুণালের। সুদীপ কুণালের তরজায় আবার কি চা ফিশ ফ্রাই নিয়ে বসতে হবে? ষষ্ঠ প্রশ্ন, কংগ্রেসকে ভিলেন তকমা দিয়ে বামেদের ঘাড়ে জোট না হওয়ার দায় চাপিয়ে একলা লড়ার ঘোষণা আইএসএফের। আগে বারবার ইঙ্গিত দিয়েও ডায়মন্ড হারবারের শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজে দাঁড়ালেন না নওশাদ সিদ্দিকী। কোন সমীকরণে শেষ মুহূর্তেই রহস্যজনক ভোলবদল? এই প্রশ্ন তো উঠবেই। তবে শুরুতেই আজ দেখাবো দুর্নীতি ইস্যুতে ঠিক কি ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী আর কি বললেন মুখ্যমন্ত্রী। দেখুন, ये जो 10 साल में हुआ है ना, 10 साल में जो विकास हुआ है ना, वो तो सिर्फ ट्रेलर है, ट्रेलर। 10 বছরে যা হলো ওটা ट्रेलर ছিল। मैं कहता हूं भ्रष्टाचार हटाओ, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। কোথায় দুর্নীতি করেছে তোমাকে প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না। 4-5টা কেস নিয়ে কমপ্লেন ছিল বা কিছু, আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছি। একই দিনে একই জেলায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, দুর্নীতি নিয়ে সম্মুখ সমরে দুই হেভিওয়েট। शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। आपने भी देखा है, टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं। जिन्होंने नौकरी के नाम पर ये मेरे परिवारजनों को धोखा दिया है, वे लोग उनको बचाना चाहते हैं। বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো। আমার পরিচিত একজন কাউন্সিলর আছে, 7-10 দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে। তার 2টো বাচ্চা আছে, সে নিজে একজন মহিলা। 3 দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করার নাম করে। বলুন তো, বাচ্চারা বাথরুমে যাবে কোথায়? তারা ঘুমাবে কোথায়? যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল। এই মানুষও আজও পৃথিবীতে আছে, এটা মাথায় রাখবেন। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। भाइयों और बहनों, इन चुनावों में
टीएमसी को कड़ा संदेश देना बहुत जरूरी है। কয়লা যায় না ধুলে আর ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থেকে যায়। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্নীতি নিয়ে সম্মুখ সমরে, তখন এদিনই সারদা কেলেঙ্কারি তদন্ত নিয়ে সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। এদিন আদালতে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, যারা চেক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে এবং নগদে কোটি কোটি টাকা নিয়েছে সব সিবিআইকে জানিয়েছি, তাদেরকে সিবিআই গ্রেফতার করেনি, করছে না। আমি সিবিআই এর বিরুদ্ধে মামলা করতে চাই। এই অভিযোগকে হাতিয়ার করে ফের সেটিং কটাক্ষ ছুঁড়ে দিয়েছে সিপিএম কংগ্রেস। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইতেন, সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, আজও পর্যন্ত তাকে গ্রেপ্তার করেননি কেন? টাকা ফেরত দেবেন বলছেন, ঘুষের টাকা, প্রতারিত মানুষের টাকা আজও পর্যন্ত ফেরত দেননি কেন? টাকা জমে আছে ইডির ঘরে, সে টাকা ফেরত দেননি কেন? সব মিলিয়ে লোকসভা ভোটের আগে তুঙ্গে দুর্নীতি ইস্যুতে তরজা। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, 18 মাসে বছর। শিগগিরই সম্ভবত আরেকটা প্রবাদ চালু হতে চলেছে, সেটা হচ্ছে 10 বছরের ট্রেলার। আজ দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে 5 বছর তার সরকার তৈরি হলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তিনি আরও কঠোর ব্যবস্থা নেবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ট্রেলার দেখতে দেখতে ক্লান্ত। কেন এই কথা বলছি? আর্কাইভে দেখছিলাম বিশ্বনাথ দা, যে জাস্টিস টি.এস. ঠাকুর এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সি. নাগাপ্পান সারদা তদন্তে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সারদা কাণ্ডে 2014 সালে 9 মে। ওই বছরই রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হলো। নারদ তদন্ত 2017 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল। কোনোটাই আজ অবধি, এই 2024-এর 4 এপ্রিল বসে আমরা কথা বলছি, কোনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি। বিশ্বনাথ দা, সমস্ত অভিযুক্ত যে রাজনীতিবিদরা ছিলেন তারা জামিন পেয়ে গেছেন। এখন ওই সুদীপ্ত সেন আর দেবযানী ছাড়া প্রায় কেউই নেই। কোর্ট ট্রান্সফার, আজকে ঘটনাচক্রে এই অনুষ্ঠান যখন শুরু করতে যাচ্ছি তার 4.5 ঘন্টা আগে সুদীপ্ত সেন কোর্টে বলেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার যেগুলো হয়েছে বা চেকের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন, তাদের নামগুলো সিবিআইকে বলা সত্ত্বেও সিবিআই তদন্ত শুরু করছে না। কি বলবেন? মানে আমাদের তো নির্বাচনের সময় মানে নেতারা শুধু বলেন, আমাদের প্রশ্ন করার এখতিয়ার থাকে না। যদি আজকে আমাকে প্রশ্ন করার সুযোগ থাকতো নরেন্দ্র মোদীকে, আমি প্রশ্ন করতাম যে আপনি 10 বছর কি করেছিলেন। মানে 10 বছর আগে সারদা ইস্যু এসেছিল, তারপরে নারদা ইস্যু এসছে, আপনি কি করেছিলেন? আমি প্রশ্ন করতাম যে আপনি কয়লা কেলেঙ্কারিতে যে অনেক ধরনের অভিযোগ এসেছিল, তারপরে কেন চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি, যে যার জন্য আদালত পর্যন্ত হতাশ হয়েছিল। কেন আদালতকে হতাশ হতে হচ্ছে? কেন আদালত বারবার প্রশ্ন তুলছে যে গরু পাচারের প্রশ্নে, কয়লার প্রশ্নে কেন সিবিআই ইডি মাথাকে ধরতে পারছে না? এটা তো আমাদের প্রশ্ন ছিল না, এটা তো মাননীয় বিচারপতিদের প্রশ্ন ছিল। তারা হতাশ হচ্ছিলেন যে একটা লেভেল পর্যন্ত তদন্ত হচ্ছে, তারপরে উপরে যখন যাচ্ছে তদন্ত আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? এই প্রশ্নটা আমি যে সুযোগ পেলাম নরেন্দ্র মোদীকে আমি অবশ্যই প্রশ্নটা রাখতাম। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হলো যে অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে উনি যতটা মানে কঠোর অবস্থান নিচ্ছেন, এবং কি ইলেকশনের কোড অফ কন্ডাক্ট, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের সময়, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালটা আমি আলাদা করে বলছি, যখন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তারপরেও তিনি কিন্তু দমেননি। তিনি তার মানে ইডি সিবিআই যে তদন্ত সেটা আরও গতি বাড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেপ্তার হতে পারে, তাহলে পশ্চিমবাংলার সর্বোচ্চ পর্যায়ে তো তদন্ত আপনি কেন থমকে যাচ্ছেন? আমি শুধু যোগ করবো বিশ্বনাথ দা, আবগারি নীতির ক্ষেত্রে তদন্ত অভিযোগ সামনে আসার 1 বছরের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হলো। ঠিক ভুল আদালত বিচার করবে, কিন্তু 1 বছরের মধ্যে। এখানে প্রথম উদাহরণটাই দিলাম 10 বছর। এখানে 10 বছর, কয়লার থেকে, গরুর থেকে শুরু করে এগুলো সমস্ত, কোনোটা 5 বছর, কোনোটা 6 বছর। শিক্ষার ক্ষেত্রেও একের পর এক। আমি মানে শুধুমাত্র মানে সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য জায়গা থেকে, যে কোম্পানিতে উনি কাজ করছেন, যে কোম্পানির মানি টেইলারিং এর সাথে সম্পর্কিত ছিল, তিনি মানে তিনি জেলে, অথচ তিনি যার অধীনে কাজ করতেন তিনি বাইরে।
এটা তো আশ্চর্য বিষয়। মানে প্রশ্নটা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র যখন বলেন যে আমার সাহেবকে আপনি ধরতে পারবেন না, তাহলে সত্যি নরেন্দ্র মোদী ধরতে পারলো না, না নরেন্দ্র মোদী রাজনৈতিক সমীকরণে ধরলো না, এই প্রশ্নটা আসবে। মানে যে কারণে আপনি নরেন্দ্র মোদী, আপনি যে কারণে আপনি হেমন্ত সোরেনকে ধরতে পারেন, যেভাবে আপনি অরবিন্দ কেজরিওয়ালকে ধরতে পারেন, পশ্চিমবাংলা সর্বোচ্চ পর্যায়ে ধরার প্রশ্নে আপনি কি কোনো পলিটিক্যাল সমীকরণের দ্বারা পরিচালিত হচ্ছেন? কেন আবার নতুন করে আপনাকে মানে আগামী 5 বছরের জন্য সময় চাইতে হচ্ছে ভোটারদের কাছে? অর্থাৎ অন্য কোনো সমীকরণ কিনা? আমি সরাসরি কেয়া ঘোষ বিজেপির প্রতিনিধির কাছে আসবো। কেয়া, ইদানিংকালে সব থেকে দীর্ঘ সিনেমাটার নাম গ্যাংস অফ ওয়াসিপুর, 2012 সালে 5 ঘন্টা 20 মিনিট। এমন অবস্থা যে বানানোর পর, তৈরি হওয়ার পর 2 ভাগে রিলিজ করাতে হয়। এমনি আমরা জানি সিনেমার থেকে ট্রেলার ছোট হয়, কিন্তু ট্রেলার যদি 10 বছরের হয়, সিনেমাটা শেষ হতে কত বছর লাগবে? এই প্রশ্নের উত্তর আমার মনে হয় এই রাজ্যের যারা শাসক দল, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের জিজ্ঞেস করুন সুমন। ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে লাভ নেই, বা ইডি বা সিবিআই কে জিজ্ঞাসা করুন না। দেখুন, আমরা জানি একটা হেড অফিস থাকে, তার শাখা সংগঠন থাকে। এখানে শাখার প্রশাখা সংগঠন হয়ে গেছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় হেড অফিস, মানে সরি, মানে আমি একদম মাথার উপর হেড অফিসের বাদ দিলাম, সেমি হেড অফিস। তারপরে চলে এলাম আমরা কি শান্তনু, কুণাল, অয়ন, চন্দন, রঞ্জন, এক এক দিন এক এক রকম নতুন নতুন নাম, প্রসন্ন। মানে একটা মানুষ, যারা তদন্তকারী সংস্থা, তারাও তো মানুষ করছেন, তারাও তো একটা যে সোজা রাস্তায় যেতে পারছে না। কিন্তু তদন্ত তো রাজ্য পুলিশ বা সিআইডি করছে না, সিবিআইডি করছে। নিশ্চয়ই করছে, তাদেরও তো তদন্তের একটা গতি। এবং সবথেকে বড় কথা, বিশ্বনাথ বাবু অনেক কিছু প্রশ্ন করলেন, কেজরিওয়ালে গরম, মমতায় নরম, এরকম একটা তুলে দিলেন, প্রশ্ন তুলে দিলেন। আমি জিজ্ঞাসা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ডটা বলুন না। তিনি দুর্নীতিতে তিনি নরম, আবার দুর্নীতিগ্রস্তের জন্য নরমতর। তো মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের মতন একজন অত্যাচারী, পিঠে বানানোর শিল্পের কারিগর, তার প্রতি নরম। কেষ্টমণ্ডল, যার এত সম্পত্তি, তা বলছে কি করেছে? আসলে তদন্তটা এক লাইনে এগোচ্ছে না তো সুমন। এক লাইনে এগুলো খুব সুবিধা, আমাদের সুবিধা। এক লাইনে ছিল না, 1 বছরের মধ্যে অ্যাকশন, ঠিক ভুল যাই হোক 1 বছরের মধ্যে। নিঃসন্দেহে বললাম, এত শাখা সংগঠন ছিল না তো। জিজ্ঞাসা করুন না রাজীব কুমারকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কেন বহাল রেখেছে সারদার পরে। জিজ্ঞাসা করুন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজীব কুমারকে জেরা আটকানোর জন্য তার বাড়িতে ধর্ণা দিয়েছিলেন। জিজ্ঞাসা করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক, সেটা রেশন হতে পারে, চাকরি হতে পারে, গরু হতে পারে, আর কয়লা তো স্বাভাবিক, খুব স্পর্শকাতর সাবজেক্ট এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালো বোঝেন, ওই জন্য কয়লার ময়লা উনি ভালোই বলেছেন। কয়লার ময়লা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের গায়ে লেগেছে, যে কোনো দাগেই আচ্ছা নেই, সেই দাগ যাবে না। আমার কেয়ার সব কথা মানতে আমার কোনো অসুবিধে ছিল না। যদি কেয়া যে দল করে, তার সর্বোচ্চ পর্যায়ের নেতারা, যেমন শুভেন্দু অধিকারী, তিনি যখন প্রেসকে প্রশ্ন করেন, সেখানে যখন তিনি হতাশা ব্যক্ত করেন যে কেন মানে সিবিআই ইডি তদন্ত এগোচ্ছে না, এই প্রশ্নটা কেবলমাত্র আদালতের প্রশ্ন নয়, কেয়ার দলের যে অন্যতম মানে নেতা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন। সে হতাশ হন, ডেট মেলে না, হতাশ হন। আমিও পশ্চিমবঙ্গবাসী, আপনার মতন আপনার প্রশ্ন সঠিক, যথার্থ, আমরাও চাইছি যে খুব দ্রুত হোক, কিন্তু আপনি রাজ্য সরকারকে বলুন না এই শাখা সংগঠনের দুর্নীতিগুলোকে একসাথে নিয়ে আসতে। কিন্তু আমি বলছি রাজ্য পুলিশ সিআইডির ওপর আদালত ভরসা রাখতে পারেনি বলেই তো সিবিআই আর ইডির কাছে তদন্তভার গেছিল। কিন্তু আমি এখান থেকে দ্রুত আজকের আরেকটা বড় খবরে আসবো। ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী পদ থেকে ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ দিয়েছেন মাননীয় রাজ্যপাল। দ্রুত অতনুর কাছ থেকে ইনা নাটশেল জানবো, তারপর সরাসরি ব্রাত্য বসুর সঙ্গে কথা বলবো রাজ্যের শিক্ষামন্ত্রী। অতনু। হ্যাঁ সুমনদা, একবারই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হয়। তার কারণ তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। ঘটনাটা হচ্ছে ঠিক এরকম, গত 30শে মার্চ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি মিটিং ছিল। মিটিংটা কাদের ছিল? তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার মিটিং ছিল, এবং সেই ওয়েব কুপার মিটিংয়ে সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হাজির ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের 2 প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলম রেহান, তারা দুজনেও হাজির ছিলেন। মূলত তৃণমূলপন্থী। এই ঘটনার পর আমি দর্শকদের একবার মনে করিয়ে দিতে চাইবো, এই ঘটনার পরই তো উত্তরবঙ্গ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি
উপাচার্যকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মাননীয় রাজ্যপাল, আবার কয়েক ঘন্টার মধ্যে রাজ্য সরকার তাকে তার স্বপদে পুনর্বহাল করেন, তাই তো? বৈঠক করেছে সেই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজে হাজির ছিলেন। সেইটা জানতে পারার পর রাজ্যপাল সঙ্গে সঙ্গে খোঁজ খবর নেন এবং তারপর রাজভবন সূত্রে যেটা খবর যে ওই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে তার কাছ থেকে রিপোর্ট চাওয়া এবং জানা যায় যে তার ওই ভিসির অনুমোদন ক্রমেই এই বৈঠকটা হয়েছে এবং যেহেতু ভিসির অনুমোদন ক্রমে এই বৈঠক হয়েছে রাজ্যপাল তৎক্ষণাৎ গত দুদিন আগে উপাচার্যকে প্রথমে সরিয়ে দেন এবং রাজ্যপাল উপাচার্যকে সরানোর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে এইভাবে রাজ্যপাল উপাচার্যকে সরাতে পারেন না, তিনিই কাজ চালিয়ে যাবেন বলে রাজ্য সরকার ওই রজত কিশোর দে উপাচার্যকে আবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ উপাচার্য হিসাবে চালিয়ে যেতে বলেন। অর্থাৎ একেবারে এইটাই দর্শকদের আমি মনে করিয়ে দিলাম। আমি দ্রুত ব্রাত্য বসুর সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করব। তার প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছি। আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের সুপারিশ করলে সেটা যতটা হাস্যকর হবে এটা ততটাই হাস্যকর। আমি নির্বাচনী বিধিভঙ্গ করলে কোনো রাজনৈতিক দলে সেটা নির্বাচন কমিশনের নজরে আনার কথা, তারপর কমিশনের সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা। এই ধরনের অভিযোগ তুলে তিনি অর্থাৎ মাননীয় রাজ্যপালের কথা ব্রাত্য বসু মিন করছেন, সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন এবং নিজের রাজনৈতিক পরিচয় সামনে এনেছেন। ভারতীয় সংবিধানে স্পষ্ট বলা আছে কোনো মন্ত্রীর নিয়োগ বা অপসারণ মুখ্যমন্ত্রীর হাতে। তিনি শুধু নিজের আসল হলো সংবিধানের 164 নম্বর ধারায় পরিষ্কার করে বলা হয়েছে যে মন্ত্রিসভার সদস্য কোনো যখন নিয়োগ হয় বা অপসারণ হয় দুটো ক্ষেত্রেই হলো মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে গভর্নর সেই কাজটি করেন। একদম আমি ব্রাত্য বসুকে টেলিফোনে ধরতে পেরেছি। ব্রাত্য, প্রাথমিক প্রতিক্রিয়া, একেবারে আপনার সুপারিশের নির্দেশ, আস্ক শব্দটা ব্যবহার করা হয়েছে, কি বলবেন? না, আমি একটা টুইট করেছি। হ্যাঁ, আমি টুইটটা দর্শকদের শুনিয়েছি। হ্যাঁ, আচ্ছা, শুনিয়েছেন? আচ্ছা, না, টুইটে আমি যেটা বলছি যে এটা তো খুবই মানে আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে মনে হচ্ছে যে প্রায় আমার বলা হচ্ছে আমি আছি, গিন্নি আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। হ্যাঁ, এটা তো আমার প্রাথমিক প্রতিক্রিয়া। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন, প্রথম কথা ওখানে যে নির্বাচনী বিধিভঙ্গ কিছু হয়ে থাকে সেটা তো রাজনৈতিক আমাদের যারা বিরোধী দলগুলি যারা আছেন তারা অভিযোগ করবেন, তো তারা কেউ অভিযোগ করছেন না। হ্যাঁ, আমার সঙ্গে আমি একা মন্ত্রী ছিলাম না, একাধিক মন্ত্রী ছিলেন। আচ্ছা, আমার ক্ষেত্রে বেছে বেছে এই সুপারিশের কথা উনি কেন বলছেন? না, এমনি হয়তো অন্য কোনো ইস্যু আছে। হ্যাঁ, আপনার কি মনে হয় বারবার তো রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর বিবৃতি পাল্টা বিবৃতি আমরা দেখি, তো মানে দুজনের সম্পর্ক তো যথেষ্ট মধুর নাকি, তারই রিফ্লেকশন বলছেন? এটা হচ্ছে মধুরতমার শেষ যে না পাই, এই মধুরতার সঙ্গে অম্লতা মিশে এমন একটা বিষয় তৈরি হয়েছে, এটা তার এক ধরনের প্রতিক্রিয়া। আর আমার মনে হয় যে কাউকে মন্ত্রিসভায় রাখা হবে বা না রাখা হবে সেটা সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে। ফলে উনি এটা ইলেকশন কমিশনের কাছে সুপারিশ না করে যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে সুপারিশ করেন আমার মনে হয় সেটা আরো যুক্তিসঙ্গত হবে। যে ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের এই নির্দেশ, সেই ঘটনা নিয়ে আপনার কি মনে হয় যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর রাজ্যের মন্ত্রী হিসেবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যে সংগঠনের বৈঠক, তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক, কনভেনশন, বেশ, কনভেনশনে যাওয়াটাকে আপনি আজকে দাঁড়িয়ে সমর্থন করছেন? মানে আপনি মনে করছেন যে কিছু ভুল হয়নি, ঠিক হয়েছে? না, কোনো ভুলই হয়নি। আমরা তো আবার এর মধ্যে আরেকটি বিশ্ববিদ্যালয়, সেটা জায়গাটা ঠিক হয়নি, আমরা আরেকটা কনভেনশন করব, খুব দ্রুত করব। আচ্ছা, সেটা নন টিচিং এবং ছাত্রদের নিয়ে। আচ্ছা, এটা কি আমরা সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখব? না 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 না, আমি এটা উনি একটা সুপারিশ করেছেন, আমি একটা টুইট করেছি। হ্যাঁ, তো সেই টুইট তো আমি করব এবং আমি আমার কাজ করব। আমি আমার কাজ করছি, উনি ওনার কাজ করবেন। তো আমার এখন ওই অন্ধকার ঘরে বেড়াল তাড়া করা কোনো সময় নেই, আমার নির্বাচন নিয়ে আমার ব্যস্ত থাকতে হচ্ছে। তো কে কোথায় কি টুইট করলেন, কে কোথায় সুপারিশ করলেন, ফাইনালি যদি আপনি জানতে চান আমার কিছু যায় আসে না।
ফেয়ার, আপনার কিছু যায় আসে না, কিন্তু এখানে প্রশ্ন থাকবে যে যদি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাইরে এই ধরনের অনুষ্ঠান করা যেত তাতে কি মানে কোনো ক্ষতিবৃদ্ধি হতো? এটা মানে আপনি যেহেতু পরের কর্মসূচিটাও ইতিমধ্যে বলে দিলেন যে আপনি যদি পরের কর্মসূচিটা বিতর্ক থেকে দূরে বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে করলেন, কি অসুবিধা হতো? না, আমি তো বিশ্ববিদ্যালয়, আমি তো বেআইনি কিছু করিনি। বিশ্ববিদ্যালয় আমাদের ওখানকার সংগঠন, মানে আমার অধ্যাপক সংগঠন গৌরবঙ্গের, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে অনুমতি চেয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন। এবং মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরে রাজ্যপাল মনোনীত উপাচার্য বসে আছেন। তো যদি বেআইনি কিছু করে থাকেন তাহলে ওনারই মনোনীত উপাচার্য করেছেন। হ্যাঁ, কিন্তু ওনার মনোনীত উপাচার্যকেই তো উনি অপসারণ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার স্বপদে পুনর্বহাল করলেন। আমরা পুনর্বহাল করেছি, কেননা এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী হ্যাঁ কোন উপাচার্য যারা আছেন, হ্যাঁ, কোনো নতুন করে আমরা এবং আচার্য কেউই নতুন কোন উপাচার্যকে নিয়োগও করতে পারবেন না, নতুন করে কোনো অপসারণও করতে পারবেন না। বেশ, যে এই যে অনুষ্ঠানটা নিয়ে এতটা জলঘোলা হচ্ছে ব্রাত্য, সেখানে আপনি বলছেন যেটার ভিসি নিজে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু তাতে তো আপনি ছাড়াও প্রার্থীরাও হাজির ছিলেন, তো তারাও নিশ্চয়ই মানে ভোটের প্রচার হিসেবে যদি কেউ দেখেন তাকে কি দোষ দেওয়া যায়? একাধিক প্রচারই হয়েছে। আচ্ছা, আমার তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন, হ্যাঁ, আমরা তো ভোটের প্রচারই করেছি। কিন্তু মানে আমি বলছি ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটি চত্বরে সরকারি অনুষ্ঠানে কি ভোটের প্রচার সম্ভব? তো বেআইনি। এটা তো সরকারি অনুষ্ঠান নয়। না, সরকারি ক্যাম্পাসের মধ্যে, রাজনৈতিক সংগঠনের ক্যাম্পাস তো সরকারি, একটা পোস্টার পর্যন্ত থাকে না। ক্যাম্পাস সরকারি, ক্যাম্পাস তো অনুমতি দিয়েছেন আমায়। আমাকে যদি ওরা বেআইনি হতো তাহলে তো ওরা অনুমতিই দিতেন না। খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আপনি বলছেন ভিসি অনুমতি দিয়েছিলেন, আর সেই ভিসিকে যিনি আপনি বলছেন যে রাজ্যপাল মনোনীত ভিসি, তাকে রাজ্যপাল তারপর সরিয়ে দিলেন। সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে আবার সেই সরিয়ে দেওয়াটা বেআইনি বলে আপনারা তার পথ ফিরিয়ে দিলেন। মানে এখন এই রহস্যের সূত্র অনুসন্ধান যথেষ্ট মানে কঠিন মনে হচ্ছে। না, এটা আমার মনে হয় যে যতক্ষণ না এটা মহামান্য সুপ্রিম কোর্ট, হ্যাঁ, যিনি পরিষ্কার রায় দিয়েছেন এবং সামনে এটা কোর্ট কেস আছে, যদি মহামান্য সুপ্রিম কোর্ট বলে দেন যে পুরো বিশ্ববিদ্যালয় যা ভিসি নিয়োগ থেকে শুরু করে সবকিছু আচার্যই নিয়ন্ত্রণ করবেন, আমরা মেনে নেব। ঠিক, আমি বলছি এই সমস্যাটা আরো বৃহৎ জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্ট, কিন্তু আমি বলছি যে এই বিষয়টাতে বিধি ভায়োলেটেড হয়েছে কি হয়নি এই বিষয়ে তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জাতীয় নির্বাচন কমিশন, এটা আপনি মানছেন? নির্বাচন কমিশন নেবেন। একদম একদম। আর এক্ষেত্রে আমার শেষ প্রশ্ন আরও একবার জিজ্ঞেস করছি যে এই যে সুপারিশ, আমি আবার বলছি যে আমি মানে সংবিধান যেটুকু জানি যে উনি আস্ক লিখেছেন, কিন্তু এটাকে সুপারিশ হিসেবে, এটা নির্দেশ বলা যায় না, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল একমত হতে হবেন। কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল যে নির্দেশ বা সুপারিশটা মুখ্যমন্ত্রীকে দিলেন আপনাকে মন্ত্রিসভা থেকে অপসারণের, সেটা নিয়ে আপনার শেষ প্রতিক্রিয়া? না, আমি তো আমার প্রতিক্রিয়া আমার টুইটে জানিয়ে দিয়েছি, আপনি সেটা দর্শকদের শুনিয়েও দিয়েছেন। ওইটাই আমার মানে চূড়ান্ত প্রতিক্রিয়া। অর্থাৎ আপনি বলছেন যে রাজ্যপাল এক্ষেত্রে শুধু নিজের রং দেখেন নাই, তিনি নিজের সাংবিধানিক যে সীমানা সেটাও ছাড়িয়ে গেছেন, সেটাও লঙ্ঘন করেছেন। বেশ বেশ, ব্রাত্য বসু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, নমস্কার। আমার মনে হয় যদি ভুল বলি শুধরে দেবেন, এই ব্রাত্য বসু সেই ব্রাত্য বসু না যিনি গত 21 নির্বাচনে বলেছিলেন যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কিভাবে পাবেন তিনি বলবেন না, সেটা উজ্জ্বল রেখেছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে, দেখুন নির্বাচনের বিধি ভঙ্গ হয়েছে না হয়নি, যেটা আপনি খুব রাইটলি বললেন যে নির্বাচন কমিশন ঠিক করবেন, কিন্তু আপাত দৃষ্টিতে এবং আজকে যেটা শুনলাম ওনার হাবভাব হচ্ছে করেছি, বেশ করেছি, আবার করব। এটাই তো তৃণমূলের দাদাগিরি। আমি ডক্টর শান্তনু সেনের কাছে যাব। এক হচ্ছে এই উদ্ভূত পরিস্থিতি, রাজ্য সরকারের কি অবস্থান হবে, আবার এই ধরনের কনভেনশন হলে সেখানে প্রার্থীরা গিয়ে ভোট চাইবেন, একদম ব্রাত্য বসু বলছেন যে এটা ভোটেরই প্রচার হয়েছে, এবং সরকারি ক্যাম্পাসে সেই ভোটের প্রচার, সেই নিয়ে রাজ্যপাল একজন মন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রীর অপসারণের সুপারিশ করলেন।
আমি এটার উত্তর নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে আপনি বিশ্বনাথ দাকে যেটা ট্রেলারের কথা বলছিলেন, আমি যদি একটুখানি টাইম দেন, 10 বছরের ট্রেলারে যদি ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 108-এ থাকে, ট্রেলারে যদি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ 121টা দেশের মধ্যে 111-তে থাকে, ট্রেলারে যদি প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতবর্ষ 180টা দেশের মধ্যে 161তে থাকে, শুধু ট্রেলারেই যদি গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতবর্ষ 126তম জায়গায় নেমে যায়, শুধু ট্রেলারেই যদি 45 বছরে ভারতবর্ষে সবথেকে বেশি বেকার হয়, তাহলে পুরো সিনেমাটা হলে আপনি আমি তো খালি পায়ে খালি গায়ে রাস্তায় বাটি নিয়ে ঘুরে বেড়াবো, এটার থেকে আর কিন্তু এই ট্রেলারেই তো আপনার সব থেকে আশ্বস্ত হওয়ার কথা যে আরও 5 বছর সময় দিচ্ছেন। আমি আবার বলছি, এই ট্রেলারে যদি ভারতবর্ষকে এই জায়গায় তিনি নামিয়ে নিতে পারেন, তাহলে পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটা যখন শেষ হবে তখন আপনার গায়ে ওই শুটকোটটা থাকবে না, আমার গায়ে ওই শার্টটা থাকবে না, এ ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। এবার আসি ব্রাত্যবাবুর কথা। না, কিন্তু আমি বলছি যে আপনি আশ্বস্ত হলেন না যে দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে যেটা হয়েছে, হেমন্ত সোরেনের সঙ্গে যেটা হয়েছে, সেটা এখানে হবে না, যে প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলে দিচ্ছেন যে ক্ষমতা এলে 5 বছর। প্রধানমন্ত্রী যেটা বলেছেন, প্রধানমন্ত্রী কি করছেন সেটা সারা দেশের মানুষ দেখছে। এক্ষুনি কিছু হচ্ছে না। বিগত 10 বছরে 25টা রাজনৈতিক নেতাকে নেওয়া হয়েছে বিজেপিতে, যাদের প্রত্যেকের বিরুদ্ধে সিবিআই এবং ইডি ইনভেস্টিগেশন চলছিল। 23 জনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন বন্ধ হয়ে গেছে। এটা তথ্য বলছি, আমি নিজে বলছি না, আপনাদের চ্যানেলেও সেটা দেখিয়েছে। এবার ব্রাত্যবাবুর কথাটাই বলি। ব্রাত্যবাবু যেটা পরিষ্কার করে বললেন যে তিনি কোনো ইউনিভার্সিটিতে কোনো সংগঠনের প্রোগ্রাম করেছেন, তার সেই সংগঠন ইউনিভার্সিটির ভিসির কাছে পারমিশন চেয়েছে, ভিসি পারমিশন দিয়েছেন বলেই না তিনি প্রোগ্রামটা কনভেনশনটা করতে পেরেছেন। ভিসি যদি পারমিশন না দিতেন তাহলে নিশ্চিত করে তিনি কনভেনশনটা করতে পারতেন। পরের অংশটাও আপনি নিশ্চয়ই শুনেছেন, ভিসি বেআইনি কাজ করেছেন বলে রাজ্যপাল তাকে সরিয়ে দিয়েছেন, আবার কয়েক ঘন্টার মধ্যে রাজ্য সরকার তাকে পুনর্বহাল করেছেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষে যে জমিদার রাজ চলছে, সেই জমিদারের দাসানুদাস একজন এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদটাকে লঙ্ঘন করে তিনি কিভাবে তল্পিভাবতা করছেন। একজন রাজ্যপাল কিভাবে একটা মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে পারে যে তিনি নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন? আমরা তো জানি তিনি শিক্ষিত মানুষ। সেই পদ্মপালের সাথে উনি তো কম্পিট করছেন। আমি তো সব জায়গায় বলি উনি জগদীপ ধনকর মহোদয়ের সাথে প্রতিযোগিতায় নেমেছেন। জগদীপ ধনকর নীরব হয়ে গেছে বর্তমান রাজ্যপাল সম্পর্কে। আপনাকে ডিস্টার্ব করে জগদীপ ধনকর বিজেপিকে খুশি করে উপরাষ্ট্রপতি, ইনি ভাবছেন আগামী দিনে আমার ভাগ্যে যদি কিছু শিখেছেন, এই জন্যই তিনি মানে অনেকগুলো ফাউল আছে এর মধ্যে। মানে প্রথমত 164 নম্বর ধারা অনুসারে রাজ্যপাল এককভাবে কোনো সিদ্ধান্ত কাউকে নিতে পারেন না অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ম্যাটার ডিসমিসাল ব্যাপারে, অর্থাৎ অপসারণ এবং নিয়োগ মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমেই তাকে করতে হবে। এখানে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গায় না, সংবিধান কোনো সুযোগ দেয়নি। দ্বিতীয় যে বিষয়টা, এই এন্টার ইলেকশন পিরিয়ডে রাজ্যপাল যতই নিজেকে প্রহরী হ্যানত্যান বলুক, মানে একমাত্রই নির্বাচন সংবিধানের 324 নম্বর ধারা অনুসারে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল, মানে 3টে ক্ষেত্রেই নির্বাচন পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশ জারি করার একমাত্র এখতিয়ার জাতীয় নির্বাচন কমিশনের সংবিধানের 324 নম্বর ধারার বলে। এখানে রাজ্যপালের ইন্টারভেনশন করার কোনো জায়গা নেই। ম্যাক্সিমাম তিনি কমপ্লেন অবশ্যই নাগরিক হিসাবে করতে পারেন অন্য 5 জনের মতন। কিন্তু আরেকটা জিনিস, থার্ড যে বিষয়, এক্ষেত্রে ব্রাত্য বসু এবং রাজ্যপাল দুজনই ভয়ঙ্কর অন্যায় করেছেন। কি অন্যায়টা করেছেন? এমসিসি চালু আছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকাকালীন রাজ্যপাল তাকে ডিসমিস করার এখতিয়ার নেই। কোনো একটা সামান্যতম কাজ করতে গেলেও আমাদের ইলেকশন কমিশনের কাছে মানে অনুমতি চাইতে হয়। যেটা রাজ্যপাল করেছেন, সরাসরি ইলেকশন কমিশনের এখতিয়ারের উপর হস্তক্ষেপ করা হয়েছে তাকে ডিসমিস করে। আবার ব্রাত্য বসু যেটা করেছেন, আরেকটা অন্যায় করেছেন। কি? যে লোকটা ডিসমিস হয়েছে তাকে ইনস্টল করেছেন, অর্থাৎ আবার একটা ইন্টারভেনশন করেছেন এমসিসি চলাকালীন। এবং আমি আপনাকে বলছি, এই এন্টার এপিসোডের মধ্যে রাজ্য সরকারের হাতে উচ্চশিক্ষার এখতিয়ার থাকবে নাকি রাজ্যপালের হাতে থাকবে? এই দখলদারির রাজনীতিতে আমাদের পশ্চিমবাংলার উচ্চশিক্ষা ছাড়খাড় হয়ে গেছে। ব্রাত্য বসুরা মিনিস্টার হয়ে থাকবেন, লাল গাড়িতে চড়বেন এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন, আর পশ্চিমবাংলার সমস্ত ছেলেপেলেরা বাইরের রাজ্যে গিয়ে পড়াশোনা করবে। আপনি বলুন, 300টা আইএস অফিসার, কয়জনের ছেলে মেয়ে
পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেন তারা বাইরে পড়ে, বিদেশে পড়ে, কেন অধ্যাপকের ছেলেমেয়েদেরকে বাইরে পাঠায়, উচ্চশিক্ষাটাকে ছাড়খাড় করে দিয়েছে বাত্য বসু। রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব, কিন্তু বটম লাইনটা এই যে দেখুন প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসি উপাচার্যরা কার লোক, হয় তারা রাজ্য সরকারের লোক নয় রাজ্যপালের লোক। এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পেন্ট করা হচ্ছে এবং শুধু তাই নয়, সেটাই তার পরিচয় হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটির উন্নয়ন অ্যাকচুয়ালি একদম পেছনের বেঞ্চে চলে যাচ্ছে, মানবেন আপনি? দেখুন, ইউনিভার্সিটির অবস্থা খুব খারাপ। মানে যারা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, যারা পড়ছে, যারা চাকরি করছে, তারা প্রতি মুহূর্তে বুঝতে পারছে যে কতটা খারাপ অবস্থায় ইউনিভার্সিটি দাঁড়িয়ে আছে। কোনো এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং করা যায় না। মিটিং করলে গভর্নমেন্টের পারমিশন, গভর্নমেন্টের কাছে 1000টা এজেন্ডা পাঠালে তার মধ্যে থেকে 3-4টা এজেন্ডায় টিক দিয়ে দেওয়া হলো। এই 3-4টে এজেন্ডা নিয়ে কথা বলা যাবে, অন্য কিছু নিয়ে ডিসকাশন করা যাবে না। আমি আমার ব্যক্তিগত সমস্যা বলতে চাই না, কিন্তু নিজের টাকা গচ্ছিত আছে, সেই টাকার থেকে আমি লোন নেব, এক্ষেত্রেও গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে না। অতএব 1.5 লাখের বেশি তুমি লোন পাবে না তোমার নিজের টাকার থেকে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে মানে একবার ভিসি বলছেন যে ভিসিকে ভাবছি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি মানসিক অবস্থায় আছে যেখানে উপাচার্য পাল্টে যাচ্ছেন, আবার 3 ঘন্টায় উপাচার্য আবার চেয়ারে গিয়ে বসে পড়ছেন। একটা মানে অসম্ভব বাজে পরিস্থিতিতে গোটা শিক্ষা ব্যবস্থা 2 মাস ধরে আমরা শুনলাম যে এই উপাচার্য হচ্ছে রাজ্যপালের নিয়োগ করা, অর্থাৎ রাজ্যপালের লোক। তার পর মুহূর্তে 2 ঘন্টার জন্য দেখা গেল রাজ্যপাল তাকে সরিয়ে দিলেন, আবার পুনর্বহাল হলেন, তখন সবাই বলছেন আপনি দেখুন ব্রাত্য বসু যেটা বলছেন সুপ্রিম কোর্টের সত্যি নির্দেশ আছে। ধরুন এইবার আপনি ভাবুন, এখন এমসিসি চালু আছে, গভর্নর অনায়াসে ওই উপাচার্যকে সরিয়ে দিলেন, ওই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের লোকগুলো যাবে কোথায়? এখন আর কাউকে নিয়োগ করা যাবে না। এই 2.5 মাস ধরে ওইখানে কিচ্ছু করা যাবে না, কোনো সই ছাড়া একটা থিসিস পর্যন্ত পাঠানো যাবে না। উনি অনায়াসে এই কাজটা করে দিলেন। উনার প্রেরোগেটিভ আছে, উনি যা খুশি করতে পারেন, আমরা প্রশ্ন করতে পারি না। কিন্তু এই যে করার ফলে যে ফলটা ভুগতে হবে ওখানকার ছাত্রছাত্রী এবং অধ্যাপক-অধ্যাপিকাদের। উনি যে এই যে বাস্তবু বলছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে কিছু করা যাবে না, তা সত্ত্বেও উনি এটা করে দিলেন। আর এই যে গোটা পরিস্থিতিটা, এটা উদ্ভব হয়েছে কিন্তু রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকার এই গোটা এতদিন তো ধরুন বামফ্রন্টের সময় থেকে আজ পর্যন্ত চলেছে, কোনো দিন এমনকি তৃণমূলের দীর্ঘ সময় ধরে চলেছে, কোনো দিন ইউনিভার্সিটিতে আমাদের অসুবিধা হয়নি। কিন্তু হঠাৎ করে এমন একটা আইন তৈরি করলেন যে আইন নিয়ে প্রশ্ন উঠে গেল, এবং প্রশ্ন উঠে গিয়ে এমন একটা জায়গায় চলে গেল যে সেই আইনটাকে বাতিল করে সুপ্রিম কোর্ট বলল যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো না হবে, অর্থাৎ ভিসি নমিনেটেড একজন, ইসি রাজ্যপাল নমিনেটেড একজন, এইরকম ভাবে যতক্ষণ না হবে ততক্ষণ সিলেকশন হবে না। সময় দিতেই হবে। সেটা হলো আপনার মনে থাকতে পারে আপনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ইন্টারভিউ দিয়েছে যখন বিরোধী দলের নেতা ছিল, যে আমরা শিক্ষাঙ্গন থেকে রাজনীতি মুক্ত করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল করব। এই যে 72 যে একটা ব্যাপরোয়া অবস্থা, না আরেকটা কনভেনশন করব, আরো পার্টির হয়ে প্রচার করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলদারি করব, এবং বিরোধী রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন রাখতে দিব না। এই যে ভাবনাটা, এবং সর্বত্র আপনি দেখেন এমএলএদের বসিয়ে দিয়েছে, নিজের দলের লোককে বলেছে, দখলদারি একটা রাজনীতি। এইটা শান্তনুদা বলার কিছু নেই, আমি বলছি শান্তনুদাকে বলতে হবে হয়তো, যেহেতু পাঠিয়েছে, কিন্তু বলার কিছু নেই। বিশ্বনাথ বাবু বলার কিছু নেই, আমি সিরিয়াসলি বলছি, আপনার বলার কিছু নেই। আপনি যদি দেখেন এই শোয়ে আপনি সবথেকে বেশি বলেছেন, কাইন্ডলি একটু আমাকে বলতে দিন। আমি আশা করি আপনি বাংলাতেই ছিলেন দীর্ঘ সময়, মানে সিপিএম এর আমলেও আপনি বাংলায় ছিলেন। শিক্ষায় রাজনীতিকরণ কোন পর্যায়ে যেতে পারে সেটা আমরা 34 বছরে দেখেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রকে রাজনীতি মুক্ত করেছেন। সেই কারণেই আপনারাই অনেক সময় কিন্তু বলেন যে দীর্ঘদিন ধরে কেন ইলেকশন হচ্ছে না। আমি আবার শিক্ষাগণকে রাজনীতি মুক্ত করা আমাদের দল সেটা করেছে। ঠিক যেভাবে আমাদের দল হরতাল তুলেছে, ধর্মঘট তুলেছে, কর্মবিরতি তুলেছে, ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে রাজনীতিকরণের পথ বন্ধ। আশা করি সময় পেয়ে শান্তনুদা খুশি, কিন্তু আমি আমার মূল বিষয় ফিরতেই হবে। হ্যাঁ, একটা চলছে যে আমার লোক তোমার লোক, শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা, আমার লোক তোমার লোক, শিক্ষা ব্যবস্থা স্বর্গালোক, এই মিম চলছে। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, রসিকতা জোকস অ্যাপার্ট, রসিকতা সরিয়ে রেখে আমি মূল প্রসঙ্গে আসবো যে সন্দেশখালীর অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল সরকার, কিন্তু গোটা জীবন তারা জেলেই কাটাবে। বিজেপি তাদের শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি না থাকলে কন্যাশ্রীও পাবেন না, লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন না। পাশাপাশি আজকে কোচবিহারে अब बीजेपी ने संकल्प लिया है
कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। बांग्ला बचेगा तो ऐक्यश्री मिलेगा, मेधाश्री मिलेगा, आपको खाद्य साथी मिलेगा, आपको स्वास्थ्य साथी मिलेगा, आपको रूपश्री मिलेगा, आपका साइकिल मिलेगा। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়ির পর এবার কোচবিহার। ফের বাংলার ভোট প্রচারে নরেন্দ্র মোদীর মুখে সন্দেশখালী। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের হার প্রায় 49%, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। সে কথা মাথায় রেখে মহিলা ভোট নিজেদের দিকে টানতে সক্রিয় তৃণমূল বিজেপি দুই শিবিরই বৃহস্পতিবার নরেন্দ্র মোদী যখন সন্দেশখালী নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে ফের সরব হলেন, তখন মহিলাদের জন্য তৃণমূল সরকারের প্রকল্প তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेशखाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছে কি করিনি। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। আর একটা বলা হয়েছিল যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে। স্কুটিনি শুরু হয়েছে। 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। মহিলাদের সর্বনাশ করে দিলেন, মানুষের সর্বনাশ করে দিলেন, জিনিসের দাম বাড়িয়ে দিলেন, সংসার কি করে চলবে তার ঠিক ঠিকানা নেই। তারপর বলছেন এই চুপ, 500 টাকা দিয়েছে। যেন মহিলারা প্রজা। জমিদারি বেশি দিন চলবে না, দিল্লিরও জমিদারি চলবে না, মমতার জমিদারিও চলবে না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যখন এই রাজ্যে এসে সন্দেশখালী ইস্যুতে সরব হয়েছেন, তখন এদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালী প্রসঙ্গে বলেছেন, যদি একজন মহিলার অভিযোগও সত্যি হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। কোনো একটি অভিযোগও সত্যি হলে পুলিশ এবং প্রশাসনকে তার দায় নিতে হবে। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, আশিস বাগচি, এবিপি আনন্দ। সদরবাবু, আজকেই তোমাদের নির্বাচনী ইস্তেহার আমি দেখছিলাম, সেখানে বামেরা মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে ইউএপিএ, পিএমএলএ এই অ্যাক্টগুলো তুলে দিতে চায়, যা একেবারে পরিষ্কার ভাষায় ড্রাকোনিয়ান ল বলছে। পিএমএলএতে যখন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়ে জেলে যায়, তখন তোমরা স্টুডিওতে বলো যে একদম সাধুবাদ এবং কোনো না কোনোভাবে এইভাবে যদি এগোনো হয়, যদি গতি এই থাকে, মাথায় পৌঁছানো যাবে। আজকে ইস্তেহারে বলছে সেই একটাই তুলে দিতে। আমি বলছি এটা দ্বিচারিতা বলবে না? না সুমন্দা, এই কারণে নয়, কারণ না ইউএপিএ তুলে দিলে দেশদ্রোহিতা লিগাল হয়ে যাবে এমন নয়, পিএমএলএ তুলে দিলে চুরি করা লিগাল হয়ে যাবে এমন নয়। যেটা বলা হয়েছে পিএমএলএ অ্যাক্টে যেটা আছে, যে একটা ক্লজ যে তোমাকে বা তোমার দায়টা প্রমাণ করা যায় তুমি নির্দোষ, যতক্ষণ পর্যন্ত তুমি সেটা প্রমাণ না করতে পারছো তুমি দোষী। এইটা কিনা ভারতবর্ষের যে জুরিসপ্রুডেন্স, যে ন্যাচারাল থিওরি অফ জাস্টিস, সেটাকে কন্ট্রাডিক্ট করে। তার মানে এই নয় যে পার্থ চট্টোপাধ্যায় হতে পারে কি আমার তোমার যারই হোক না কেন দুর্নীতিটা লিগাল হয়ে যাবে। তখনও আইন থাকবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং যারা তদন্ত করবে বা জ্যোতিপ্রিয় মল্লিক এই পিএমএলএতে গ্রেফতার হলেন, তখন এটা মনে করিয়ে দেওয়া উচিত ছিল। দুহাত তুলে সাধুবাদ জানিয়েছে। আরো ভালো উদাহরণ দিচ্ছি আমাদেরকে ড্রিল করার জন্য। কিষাণজি আমাদের সময় ইউএপিএ থেকে গ্রেফতার করেছে, আমাদের সরকারই করেছে। কারণটা কি? আমার কাছে এই মুহূর্তে যা আইন রয়েছে আমাকে তো তার মধ্যেই করতে হবে, আমি তখন নিজে একটা আইন আবিষ্কার করতে পারবো না। কিন্তু যে এক্সিস্টিং আইন তার ড্রাকোনিয়ান ক্লজকে সরিয়ে দিয়ে যদি একটা সত্যিকারের গণতান্ত্রিক এবং সংবিধান সম্মত আইন আনা হয়, সেটা দিয়েই ভবিষ্যতে কাজ হবে এবং সিপিএম সেটার লক্ষ্যে কমিটেড। আমি তোমায় 2-3টে কথা বলি সুমনদা। কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে বলছেন ট্রেলার, আচ্ছা আমি জিজ্ঞেস করছি, 2014 সালে ভোটের সময় এসে বলেছিলেন যে এখন আমায় ভোট দিলে কিন্তু 10 বছর আপনার ট্রেলার দেখাবো। এখন কিন্তু সিনেমা দেখতে চাইবেন না, কিন্তু ট্রেলার দেখানোর জন্য ভোট চাই কি দাদা? বলেননি তো।
তখন তো এটাই সিনেমা ছিল। 10 বছর পরে বলছেন যারা কি আশ্চর্য, তখন সিনেমা দেখবেন ভেবেছিলেন, তখন তো ট্রেলারের টিকিট কাটিয়েছিলাম আপনাদেরকে দিয়ে। আমি তোমায় বলি সুমনদা, আজকে এই যে কথাগুলো বললেন নরেন্দ্র মোদী, আমি উনি তোমার কি মনে হয় এই যে 3000 কোটি যেটা ইডি অ্যাটাচ করেছে এই রাজ্য থেকে, নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন যে প্রতারিতদের কিভাবে এই টাকা ফেরত দেওয়া যায়, এটাও একটা ট্রেলার আর সিনেমার প্রক্রিয়া আছে। তার কারণ আইনত যদি এটা করতে হয়, এক তদন্তটা শেষ করতে হবে, দুই হচ্ছে বিচার প্রক্রিয়া শেষ হতে হবে, তার আগে টাকা ফেরতের কোনো প্রশ্নই ওঠে না। দেখো সুমনদা, আমার তুমি প্রশ্নটা করে আমাকে টেনশনে ফেলে দিলে, কারণ আগের 15 লাখ আমার এখনো খরচা হয়নি। তারপরে যদি এখন আরও টাকা দিয়ে দেন মোদী, আমি এত টাকা রাখবো কোথায় আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে সুমনদা, জোকস অ্যাপার্ট, সারদার যে টাকাগুলো বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো ভিক্টিমদেরকে ফেরত দিতে কোনো বাধা ছিল না 10 বছরে? আটকায়নি তো কেউ। আমি কুণাল ঘোষ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে একাধিকজন, তাদের কাছ থেকে তো টাকা বাজেয়াপ্ত হয়েছিল। অনেকে নিজেরা গিয়ে যে টাকা নিয়েছিলেন মাইনে তারা ফেরত দিয়েছিলেন, তাপস পাল ফেরত দিয়েছিলেন, সেই টাকাগুলো তো দেওয়া যেত। রোজভ্যালির ভিক্টিমদেরকে, সারদার ভিক্টিমদেরকে প্রধানমন্ত্রী দেননি তো। আমি যদি একটু তোমার থেকে সময় চেয়ে নিই, আমি যেহেতু অনেকক্ষণ ধরে বাকিদের কথাগুলো শুনেছি, দেখো আজকে উনি বলার সময় বলছেন যে উনি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকগুলো কথা বললেন ইত্যাদি ইত্যাদি। একবারও সারদার নাম মুখে আনলেন না কেন? 2014 তো লোকসভা ভোটের প্রচারে সারদার কথা বলতেন, 2016 এসে তো নারদার কথা বলতেন, এখন আর নারদা বলেন না কেন? যেরকমভাবে সারদা নারদা বাতিলের খাতায় চলে গেছে, কেননা শুভেন্দু অধিকারীরা এখন বিজেপির নেতা হয়ে গেছে, যে কারণে কি আর 5 জন যাদেরকে ওই ভিডিওতে আমরা দেখেছিলাম তারা এখন বিজেপির নেতা হয়ে গেছে। অর্জুন সিং নারদায় ছিল না, যাই হোক অন্যান্য অভিযোগে ছিল। সেরকমভাবে এখন যারা আছেন, এখন যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট, এদের মধ্যে 2-1 যদি কালকে বিজেপিতে টিকিট কনফার্ম হয়ে যায়, পরের ভোটে আমরা এগুলোও শুনবো না, তো তখন আবার অন্য কোনো দুর্নীতি শুনবো। সুমন্ত একটা কথা বলো তো, আজকে এই যে কেয়াদি যে কথাগুলো বললো, ওর আর কিছু বলার নেই, এগুলো বলছে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করছেন, রাজ্য সরকার অসহযোগিতা করছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করবেন এটা জেনেই তো কেন্দ্রীয় এজেন্সি শরণাপন্ন হওয়া, আদালতে গিয়ে মামলা করে বিকাশ ভট্টাচার্য তো লড়াই করে এনেছিলেন। প্রশ্নটা হচ্ছে তাহলে কি বিজেপি এইটা বলছে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সহযোগিতা পাবো ততদিন দোষীরা শাস্তি পাবে না? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাহায্য করেন, তাহলে তো জীবনে গ্রেপ্তার করতে পারবেন না। আর আমার শেষ কথা সুমন্ত, তোমায় বলছি, আমি জাস্ট বলে দিচ্ছি, দেখো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিজে বলছে রাজ্য সরকারের অসহযোগিতা, ঠিক কথা। একটা লোককে SSKM এ ভর্তি করে রাখা হয়েছে যাতে তার কণ্ঠস্বর না পাওয়া যায়, এত কিছু করে আদালতের নির্দেশে কণ্ঠস্বর পাওয়া গেল, সেই যে কণ্ঠস্বর পাওয়া গেল তারপর থেকে ইডির কণ্ঠস্বর চলে গেল। আমি কাছে যাবো, আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো, হুবহু কলকাতা হাইকোর্টের এজলাসে এই জিনিস হয়েছিল। এজেন্সি গিয়ে মাননীয় বিচারপতির কাছে অভিযোগ করছে যে রাজ্যের সরকার এবং তার এজেন্সি পুলিশ এবং CID সহযোগিতা করছে না। তাতে মাননীয় বিচারপতি বলেছিলেন, আপনি কি ভেবেছিলেন যে তারা সহযোগিতা করবে? আমি বলছি দুটো বাক্যে বোধহয় মাননীয় বিচারপতি পরিষ্কার করে দিয়েছিলেন। কে দেখুন, স্বাভাবিকভাবেই ওই শতরূপ যেটা বললেন সেটা আমরা যেটা বারে বারে বলে থাকছি যে বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি, বা দিল্লি হোক সেটা বেঙ্গালুরু হোক মুম্বাই হোক বিভিন্ন জায়গায়, সেটাই তো শতরূপ পরিষ্কার করে দিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা এত যুযুধান, সেটা কংগ্রেসের সঙ্গেও আবার দোস্তি, আবার কেরালায় কুস্তি, আর তৃণমূলের সঙ্গে এখানে কুস্তি, অন্য জায়গায় দোস্তি দেখছি আমরা। সেটা তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। দেখুন PMLA নিয়ে বামেদের যে আপত্তি সেটা স্পষ্ট, তার কারণ ইতিমধ্যে স্বপ্না সুরেশ থেকে শুরু করে পিনারাই বিজয়নের মেয়ে, তার নামে যে, এবং সেখানে কংগ্রেস দাবি করছে, সেখানে ভারতীয় জনতা পার্টি নেই, কিন্তু কংগ্রেস দাবি করছে যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন এবং তাকে ইডি দিয়ে তার কেন তদন্ত করা হচ্ছে না। তো সেই জায়গাটা ব্যথা আছে, তো যেখানে ব্যথা সেই কারণেই তারা তো বলবেন এই কথা। আমার খুব ব্যথা করছে, তো ঠিকই কথা, আমার বিরুদ্ধে বলেছেন। যেরকম ওখানে কংগ্রেস দাবি করেছে সেরকম শুভেন্দু টাকা খাওয়ার ভিডিও বিজেপির পার্টি অফিস থেকে চালানো হয়েছে। আমি ওই নিয়ে অনন্তকাল আলোচনা হতে পারে, সুমনদা, হয়েছে গত 5-7 বছরে। প্রশ্নটা হচ্ছে CPM এর সাথে যদি তৃণমূল কংগ্রেসের দিল্লিতে দোস্তি থেকেও থাকে, তাহলেও ইডি CBI CPM চালাচ্ছে না, একদিন অব্দি চালিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। আমি বামপন্থী বন্ধু এবং বিজেপির প্রতিনিধির এগেইনস্টে মানে উত্তরে দুটো কথা বলবো। সারদার সুদীপ্ত সেনকে মমতা ব্যানার্জি ধরেছিল এক, এবং যারা ভিকটিম তাদের পাশে দাঁড়ানোর জন্য 500 কোটি টাকার ফান্ড তৈরি করে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করেছিলেন মমতা ব্যানার্জি। বিরোধীরাই কোর্টে কেস করে সেই প্রক্রিয়া নিশ্চয়ই আপনার কাছে, কিন্তু আমি বলছি যে এই সারদার তথ্য প্রমাণ লুকোনোর অভিযোগও এই সরকারের বিরুদ্ধেই উঠেছিল। শান্তনুদা বলি, নিশ্চয়ই আমরা 2019 যদি ভুলেও যাই যে বামপন্থীদের ভোটে বিজেপি 18টা সিট পেয়েছিল, সম্প্রতি কুচবিহারের প্রার্থী বিজেপির প্রার্থী প্রচার করে বলছেন
যে আমি যদি জিতি সিপিএম এর যত পার্টি অফিস বন্ধ আছে আবার আপনার সেগুলো দায়িত্ব নিয়ে বলছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দায়িত্ব নিয়ে খুলে দেবো। আবার কুণাল ঘোষের নাম শুনেছেন? আমি একবার রাহুলের কাছে যাব, একমাত্র ওই ঘড়ির সুবিধা পাইনি। বেশ 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 একদম। আমি বলছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে, এই জিনিস রাহুল গান্ধীও করেছেন, আগেই বলে দিয়েছেন ম্যাচ গড়াপেটা। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী চালাচ্ছেন, এই ইঙ্গিত দিচ্ছেন যার ভোট যার বিয়ে তিনি নিজেই পুরোহিত। আমার রাহুলের কাছে প্রশ্ন খুব পরিষ্কার যে জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল যদি ডে ওয়ান থেকে না মানে তাহলে তো এই প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করাই উচিত নয়। অর্থাৎ আমি বলছি যারা ভোট করাচ্ছে তাদের যদি অবিশ্বাসটা এতটাই হয় যে প্রথম দিন থেকে তারা নিরপেক্ষ নয়, এই ধারণা থেকে যদি এই খেলা শুরু হয় তাহলে তো ভোটে অংশগ্রহণ করার মানেই হয় না। রাহুল, সুমন, দুটো কথা হচ্ছে। দেখো, তুমি যেটা বললে তার একটা কথা হচ্ছে যে নির্বাচন, জাতীয় নির্বাচন কমিশন এত ঢক্কানিনাদ করলো, এত কথা বললো, আজকে দাঁড়িয়ে যে 3000 কোটি টাকা তুমি অ্যাটাচ করার কথা বললে, প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে তিনি আদর্শ আচরণ ভঙ্গ করছেন নাকি? কে বলছেন? বলছেন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হয়ে আজকে যেখানে আদর্শ আচরণবিধি চলছে, কিন্তু আমার মনে হয় তোমার অন্য আরেকটা বিষয়, এক সেকেন্ড, 3000 কোটি যখন বললে আরেকটাতে উদ্বিগ্ন হওয়ার কথা যে 10 বছর ধরে যদি ট্রেলার চলে কেউ তো জীবদ্দশায় 21 টাকাও পাবে না। আমি তো 10 বছর আমি বলি। এবার বারবার প্রশ্ন উঠছে কি বলুন, যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যা হয়েছে, যা বারবার হচ্ছে, সারদা নারদা, এখানে কি কি হলো। আচ্ছা, একটা কথা আমরা বলি না কেন সুমন, বারবার যে বলা হচ্ছে যে বামপন্থীরা যখন এখানে 34 বছর ছিল, বারবার প্রশ্ন উঠেছে যে আমরা কোনো দোষ করে তোমরা ধরতে পারতো, তোমরা 34 বছর কি করছো? ঠিক, একদম ঠিক। আমাদের একজনকে জেলে পুরতে পেরেছো ভাই, তো তার মানে কন্টেন্ট ছিল না তোমাদের কাছে। না না, প্লিজ প্লিজ প্লিজ, কন্টেন্ট ছিল না। তো আমি আজকে বলি সদর ব্যাপার। তো আজকে দাঁড়িয়ে যখন এই 10 বছর ধরে সারদা নারদা দুনিয়ার এজেন্সি ট্রায়াল হয়, দুনিয়ার এজেন্সি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসে মেলাইন করে, তারপরেও কাউকে গ্রেফতার করা যায় না কেন? কন্টেন্ট নেই, আমার দোষ নেই, আমার করতে পারছে না। আমি যদি বলি গ্রেফতারি একের পর এক হয়েছে, তারপরে একের পর এক জামিন পেয়ে গেছে, আমি তো বলি গ্রেফতারি হয়নি। আমি বলি মাথার কথা বলছি। আজকে দাঁড়িয়ে যদি তুমিও মাথার কথা বলছো, আমি বলতে কেন বলছি যারা প্রচার করছে মাথার কথা দিয়ে, যারা বলতে চাইছে, আমি স্পষ্ট বলছি একদম, সেখানে দাঁড়িয়ে যদি কন্টেন্ট থাকে, অরবিন্দ কেজরিওয়ালকে যে তৎপরতায় গ্রেফতার করো, তুমি করে বলে 1 বছর লেগেছে, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, তাকে বেশি সময় নেই। এটা তোমার ক্ষোভ নাকি আশ্বস্ত হচ্ছে? এটা কনফিডেন্স, আচ্ছা, এটা আত্মবিশ্বাস। তার মানে এদের কাছে কিছু নেই। তুমি বলছো অরবিন্দ কেজরিওয়াল কিছু আছে, বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে বিচার করেন, যারা বিচার করেন তারাও বিচারপতি থেকে পদ্মপতি হয়ে চলে যান দল ছেড়ে। সুতরাং কাকে মানুষ ভরসা করবে? তুমি দেখাও, আমি একটা জায়গা চাইছি যেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বা যে ওদের যে এজেন্সিগুলো সব কটাকে পলিটিক্যাল জায়গা পরিণত করেছে, তারা বলতে পেরেছে ভাই হ্যাঁ 10 বছর আমি এদের ধরবো বা ট্রায়াল চালু করব বা এদের বিরুদ্ধে ঠিক যেমন এ রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনকে বিরোধীরা ভরসা করতে পারে না, ঠিক যেমন এ রাজ্যে রাজ্য মানবাধিকার কমিশনকে এ রাজ্যে বিরোধীরা ভরসা করতে পারে না, ঠিক সেই রকম শোনাচ্ছে। না সুমন, তোমার কি মনে হচ্ছে না যে আজকে দাঁড়িয়ে বারবার যদি আমি উল্টো বলি, ধরে নাও একটু সময়, তোমার নিশ্চয়ই গরু পাচারকারীকে নিয়ে এত কথা হলো, যে কেষ্টমন্ডল ভাই গৃহস্থর বাড়িতে গরু চুরি করে পাজা কলো করে নিয়ে বর্ডার পেরিয়ে দিয়েছে, মানলাম সব। তারপরে দাঁড়িয়ে এরা এখানে বন্ধ করলো কেন? যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের কথা আসে এবং আলটিমেটলি যাবে গৃহমন্ত্রী, কেউ অস্বীকার করছে না, আমি দুটো কথা বলেছি। প্রথম কথা হচ্ছে ভাই শুনো, অনেক শুনো না, হ্যাঁ ভালো সরাসরি কথা বলেছেন। এক সেকেন্ড, 34 বছর যেটা বললো যে তৃণমূল কি তাহলে চুরি করে? না, করেনি। 34 বছর আমাদের গভর্নমেন্ট তৃণমূল চুরি করবে কোথেকে? যদি গ্রেফতার করবো, রাইটার্স বিল্ডিং এর বাইরে ভুল বলছো তুমি দাদা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি যেটা আমি আচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের কথাও বললো, হেমন্ত সোরেনের কাছ থেকে নাকি 35 লাখ টাকা পাওয়া গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কলকাতা এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়েছিলেন বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে, কাকপক্ষী জানতে পারলো না। রুচিরা ব্যানার্জি বিদেশ থেকে তিনজনে বললে কেউ শুনবে না।
শুভেন্দু অধিকারী সেদিন স্বীকার করেছে কাস্টম ধরে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সে গ্রেফতার হয়নি। হ্যাঁ, কিন্তু পাশাপাশি এই তথ্য দিতে হবে যে পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করেছিল তারপরে কাস্টমসের তরফ থেকে কোনো তার উত্তর দেওয়া যায়নি। এই রহস্যের সমাধান কে করবে? কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিই। আভাস দত্ত তিনি লিখছেন, দুর্নীতি নিয়ে বিপাকে পড়েছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিজের ভাবমূর্তিকে বাজি রাখতে হচ্ছে। কুশল নিয়োগী লিখছেন, দুর্নীতি নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ নয়, দুর্নীতি মুক্ত বাংলা চাই। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, ভোট এলেই দুর্নীতি নিয়ে তৃণমূল বিজেপির পরস্পরকে আক্রমণ পুরনো কৌশল। সৈকত পাত্র লিখছেন, দুর্নীতির বিরুদ্ধে সব ব্যবস্থা কি শুধু বিরোধীদের ক্ষেত্রে নেওয়া হবে? অরিন্দম বসু লিখছেন, দুর্নীতির তদন্ত নিয়ে ট্রেলার অনেক দেখেছি, এবার পুরো সিনেমা দেখতে চাই। ঠিক এখান থেকে আমি পরের প্রতিবেদনে আনবো, যে প্রতিবেদন খানিকক্ষণ আগেই আলোচনা হচ্ছিল, যে নির্বাচন কমিশন নিয়ে নরেন্দ্র মোদী মঞ্চের ওপর থেকে বললেন এবারের নির্বাচন কমিশন অনেক সতর্ক রয়েছে, যার ফলে তৃণমূলের গুন্ডারা ভোট দিতে বাধা দিলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানান। অন্যদিকে পাল্টা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে নির্বাচন কমিশনকেও আপনি কি কিনে নিয়েছেন, যার বিয়ে তিনি নিজেই পুরোহিত। দেখুন, इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है, आपके एक एक वोट की ताकत वो समझता है और इसलिए नीडर होकर वोट देने के लिए निकलना है। जो माननीय प्रधानमंत्री जी बोलेছেন बांग्ला में इलेक्शन कमीशन पूरा नजर रखेगा। अरे আপনি বলেন কি? তার মানে কি আমি ইলেকশন কমিশন তো কিনে নিয়েছেন? বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো, রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও, কানে কানে বলে দাও বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো। এবার সবচেয়ে বেশি দফায় লোকসভা ভোট হচ্ছে যে 3টি রাজ্যে, তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ। 7 দফায় প্রত্যেকটিতেই ভোট রয়েছে এ রাজ্যে। গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বাকযুদ্ধে জড়ালেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है। राज्य इलेक्शन नय केंद्रेर, जार इलेक्शन जार बिये तिनी निजेई पुरोहित, अर्थात ओदिके केउ ताकिये देखे ना। ओरा मारलेও दोष नय, अरेस्ट करलेও दोष नय। পশ্চিমবাংলায় বিজেপির এমএলএরা তৃণমূলের প্রার্থী হয়েছেন, তৃণমূলের নেতারা বিজেপির প্রার্থী হয়েছেন। ইলেকশন কমিশন করা কোথায়? ইলেকশন কমিশন বিজেপি এবং তৃণমূল এই দুয়ের সঙ্গে মেলামেশা করে একটা চলবার চেষ্টা করছে। আর আমরা বলছি প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে তার মতো করে ভোট দেবে, এটা গ্যারান্টি করতে পারে না নির্বাচন কমিশনের দায়িত্ব। পারবেন কিনা, না পারলে মানুষ 2024 সাল নিজে হিসেব বুঝে নেবে। নরেন্দ্র মোদী বলছেন কড়া ব্যবস্থা নেবে, তার মানে এতদিন কড়া ব্যবস্থা নেননি নাকি? কড়া ব্যবস্থা নিতেই হবে মানুষের চাপে, আর ইলেকশন কমিশন দেখে নেবে যে মানুষও কড়া ব্যবস্থা নিচ্ছে। লোকসভা ভোটের আগেই রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশন। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। ইস্যু সিএ আর দুপক্ষই সরব, কিন্তু দুপক্ষ এটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ভয়। একদিকে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছেন, অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি বলছেন একজন তৃণমূল কর্মীকেও নাগরিকত্ব দেব না। ভয়টাই অস্ত্র, অন্তত ভোটের আগে। প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর বিস্তারিত আলোচনা আসবে। দেখুন, যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না। একটা টিএমসি কেও নাগরিকত্ব দেবো না, তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। 4.5 বছর বাদে লোকসভা ভোটের মুখে সিএ কার্যকরী করেছে মোদী সরকার, কিন্তু সেই সিএ নিয়েই কি ভয় দেখানোর প্রতিযোগিতা চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে? আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না, এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন।
আর যেই ডিটেনশন করবে, করে আসামে এখনো আছে, ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে, যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে। কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা, বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? মনে রাখবেন, ট্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি। जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। मैं पश्चिम बंगाल के हर परिवार से कहूंगा, ये टीएमसी वाले, वामपंथ वाले डराएंगे। শাহ বলেছিলেন, অমিত শাহ, যে ক্রোনোলজি সমঝাইয়ে, আগে সিএ হবে তারপর এনআরসি হবে। মুখ্যমন্ত্রী সে একই কথা বললেন, ট্রেলার। নতুন কথা কি বললেন? যারা ভারতীয় বংশোদ্ভূত এখানে আছেন তারা সবাই নাগরিক, তাদের নাগরিক এই স্বীকৃতি, নাগরিকত্বের স্বীকৃতি, সেইটা নিঃশর্ত দরখাস্ত করে নাগরিকত্ব হয় না। এবারে লোকসভা ভোটে সিএ কোন দলকে ডিভিডেন্ড দেয় সেটাই এখন দেখার। আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, ছোটবেলায় আমরা প্রত্যেকে পড়েছি ভয়কে নাকি জয় করতে হয়, কিন্তু এখন ভোটে জয়ের জন্য ভয়কে কি ব্যবহার করা হচ্ছে? রবীন্দ্রনাথবাবু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএ করলে সবার আগে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী পাবেন না, এমনকি উদ্বাস্তু হয়ে যাবেন, আসামে গিয়ে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, একদম পরিষ্কার একটা ভয় দেখানো। শান্তনু ঠাকুর তিনি বলছেন যে একটা তৃণমূল কর্মীকেও নাগরিকত্ব দেব না, খ্যামটা নাচ কাকে বলে দেখাবো, ইত্যাদি এবং ইত্যাদি, পুরোটা বলতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বাঁচায় তোদের দেখব। আমি বলছি দুদিকেই হুমকি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বলছি চরম উল্লঙ্ঘন। মানবেন? দেখুন, সিএ একটা পারপাস নিয়ে করা হয়েছিল। কারণটা ছিল এই যে যারা এই দেশে বিদেশ থেকে এসেছে, নিপীড়িত হয়ে এসছে, তারা যাদের ৭১-এর পরে এসছে তাদের যাতে ভোটাধিকার পাওয়া যায়, এটা খুব মহৎ উদ্দেশ্য ছিল। কিন্তু তার সঙ্গে এনআরসি যোগ করে যে ভয় দেখানো, আমি বলছি নাগরিকত্ব দেয়া বা কেড়ে নেওয়াটা কোনোটাই তো রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বা বিজেপির হাতে নেই, একদমই হাতে নেই। এক্স্যাক্টলি একটা আইন তৈরি করা হয়েছে এবং মানুষের বেসিক ইনসিকিউরিটিটাকে ব্যবহার করা হচ্ছে। এটাই তো পলিটিক্স অফ ফিয়ার। প্রথমে ভয়টা দেখানো হবে, ভয়টা দেখিয়ে নিয়ে তারপর বলা হবে যে আমি আছি, আমি করতে দেব না, বা আমি আমার দিকে এসো, তাহলে আমি তোমার জায়গাটাই এমনভাবে করে দেব যাতে তোমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে। আপনি বলছেন সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে। এবং হ্যাঁ, পলিটিক্স অফ ফিয়ার সবচেয়ে বেশি বেনিফিট দেয়, এবং এইটা কিন্তু তৃণমূল এটা করছে, অন্যদিকে বিজেপি। আমি কাউকে ভয় দেখানোর কথা বলছি না, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি। এখানে বৈষ্ণব আছেন, রবীন্দ্র আছেন, সবাই আছেন। যদি যারা সিএ অ্যাপ্লাই করলো, বাইরে থেকে এসে তারা সিএর জন্য অ্যাপ্লাই করলো, যেভাবে আদালতের দ্বারস্থ হয়েছে বিভিন্ন সময় সিএর বিরুদ্ধে, যদি কোথাও দাঁড়িয়ে এই আইনটা আদালত কোনো সময় এর বিরুদ্ধে অর্ডার দেন, তখন যে লোকটা যে লোকটা অ্যাপিল করবে নাগরিকত্বের জন্য, তার স্ট্যাটাসটা কি হবে? সে কখন আদালত বিরুদ্ধে অ্যাপিল করবে? যদি সিএ প্রক্রিয়া সম্পন্ন, যদি পার্লামেন্টে আবেদনগুলো যদি ভবিষ্যতে এটা হয়, তখন তাদের স্ট্যাটাস না। প্রশ্নটা যদি আদালত ইতিমধ্যেই সেটা, এক সেকেন্ড আমি নাকচ করে দিয়েছেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার খুব খারাপ লাগছে বলতে সুমন, যে উনি মিথ্যা কথা বলছেন, কিন্তু আমি বলছি উনি অসত্য বলছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। কিভাবে ভয় দেখাচ্ছেন? বলছেন তাদের ডিটেনশন ক্যাম্প ইত্যাদি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যে একটা তৃণমূল কর্মীকেও নাগরিকত্ব দেব না। উনি দেয়ার কে? না না, উনি কি বলেছেন সেটা ওনার দায়, আমি সেটা বলছি না। কিন্তু এক সেকেন্ড রত্না বিশ্বাস তৃণমূল নেত্রী, আমি শেষ করি, রত্না বিশ্বাস তৃণমূল নেত্রী, তিনি বলছেন যে যারা এখানে আছে
তাদের ভোটার কার্ডে যদি নাম তুলতে চাও তাহলে চলে যাও গিয়াসউদ্দিনের কাছে না কার কাছে। এরাই তো তৃণমূল কর্মী, অনুপ্রবেশকারী বনাম শরণার্থী। আজকে শান্তনু ঠাকুর তিনি নিজে বলছেন অ্যাপ্লাই করবে, তাহলে তিনি যদি নাগরিকত্ব চান তাহলে এখন অবধি তিনি নাগরিক নন। তিনি যদি এখন অবধি নাগরিক না হয়ে থাকেন তাহলে তিনি কি করে কেন্দ্রের মন্ত্রী আছেন? আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তিনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আগামী দিনে মনোনয়ন করলে তার মনোনয়ন। আমি এইখান থেকে আমার পরের বিষয়ে যেতেই হবে, কিন্তু আজকে ভাষা, মুখ্যমন্ত্রী একটি শব্দের অপপ্রয়োগ করেছেন, একটি অপশব্দ প্রয়োগ করেছেন, এই অভিযোগ তুলল বিরোধীরা। মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বললেন, তারপরে পরমুহূর্তেই অবশ্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশও করেছেন, কিন্তু বিতর্ক তাতে থামেনি। পাশাপাশি দিলীপ ঘোষ যথারীতি দিলীপ ঘোষ সুলভ ভাষায় আজকে আবার শ্যাকরার ঠুকঠাক আর কামারের একঘা সেই প্রবাদটা তাঁর মতো করে মনে করিয়ে দিয়েছেন, যেটা সরাসরি অপশব্দ অপব্যবহার ভাষার বলে বিরোধীরা বলছে। দেখুন, না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। শুক্রবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শানাচ্ছিলেন বিজেপিকে, তখনই আচমকাই শব্দ প্রয়োগ জানিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। না খেতে পেয়ে মরে যাবো, না খেতে পেয়ে মরে যাবো, না খেতে পেয়ে মরে যাবো, না খেতে পেয়ে মরে যাবো। এই শব্দ প্রয়োগের পরই দর্শকদের সামনে দুঃখ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। সরি, আমি উইথড্রয়িং ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চোটে। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। ওসব গালাগালি দেওয়া মমতার যে অভ্যাস আছে, বহু গালাগালি দেয়, ওই যে গালাগালি সেগুলো বস্তিতে আপনি শুনতে পাবেন না। এদিকে বৃহস্পতিবারই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কার্যত দাদাগিরির কায়দায় হুঁশিয়ারি দিয়েছেন। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে আর শায়েস্তা করতে হবে। বৃহস্পতিবার দুর্গাপুরের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর মন্তব্যেও চড়ছে রাজনৈতিক উত্তাপ। মনোজ বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।